আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। তোমার? এই তো আছে, আলহামদুলিল্লাহ ভালো। খেলা এখন দেখো ভাইয়া? হ্যাঁ, দেখি। ওকে, সো তাহলে আমাদের লাস্ট যে ক্লাসটা নিয়েছিলাম চ্যাপ্টার 2 এর উপরে, ফোর্সেস এন্ড শেপ, যে ওখানের মধ্যে ফোর্সের ডেফিনেশন, দেন ফোর্সের টাইপ গুলা কি কি এগুলা নিয়ে ডিসকাশন করা হয়েছিল। দেন এই স্যাটারডে তে ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু স্যাটারডে তে ওয়েদারের অবস্থা ছিল খারাপ। তো তখন ইন্টারনেটের অবস্থা খারাপ ছিল দেখে তোমাদেরকে দুইটা ভিডিও দিয়ে দিছিলাম দেখার জন্য, তাই না? তোমাদের এই ভিডিওগুলো দেখা হয়েছে সবার? আরতি? ওকে, সো আই হোপ বাকি সবারও দেখা হয়েছে। তো আমরা এখন যে কাজটা করব, প্রথমে ওই ভিডিওগুলোতে যে যে টপিক গুলা ডিসকাস করা হয়েছে ওই টপিক গুলা রিলেটেড তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তো তোমরা জিজ্ঞাসা করতে পারো। তো ওগুলা নিয়ে আমরা প্রথমে কনফিউশন গুলি ক্লিয়ার করে দিব, বা তোমাদের যদি মনে হয় যে কোন একটা স্পেসিফিক জিনিস আরেকবার এক্সপ্লেন করলে ভালো হয়, দেন ওইটা বলো যে ভিডিওতে দেখছো বাট বুঝো নাই এমন টাইপের কিছু। তো তাহলে ওই জিনিসটা এখন বুঝাই দিব, দেন আমরা পরের জিনিসগুলো শুরু করবো আর কি। তো ভিডিও যে দুইটা দেখা দেখা হয়েছে ওগুলা নিয়ে কি কোনো কনফিউশন আছে? কথা, ডেটা লগারের ওইটা, হ্যাঁ, ওখানের মধ্যে যে লাইট গেট এন্ড ডেটা লগার কিভাবে কাজ করে, বুঝছো? লাইট গেট এন্ড ডেটা লগার কিভাবে করে কাজ করে ওই জিনিসটার আমরা ছোট একটা ডিসকাশন আগে করে নাই এই ব্যাচে। আচ্ছা, সো তাহলে লাইট গেট এন্ড ডেটা লগারের ওই জিনিসটা আমি প্রথমে বুঝাই দেই। ওকে, লাইট গেট এন্ড ডেটা লগারের ওয়ার্কিং প্রিন্সিপালটা একবার আমি এখানে ডিসকাস করে নেই। স্টুডেন্ট বুকে ওই দিন কাদেরকে দেখালাম তাহলে? ডেটা লগারের এটা তো মনে হয় তোমাদের ক্লাসে ডিসকাস করা হয়েছে না? কথা, যে নতুন ব্যাচে, নাকি? যদি ডিসকাস করা না হয়ে থাকে তোমাদের তো মনে হয় এটা একটা টাস্কও দিয়েছিলাম যে ডেটা লগার এন্ড লাইট গেট কিভাবে কাজ করে ওটার একটা এক্সপ্লেনেশন লিখে দিবা এমন টাইপের, নাকি? আর দি? Yes, sir. ওকে, ঠিক আছে। সো রূপকথার যদি তাও প্রবলেম থাকে ডেটা লগার রিলেটেড তো তাহলে আমি আরেকবার ডিসকাস করে দিচ্ছি, ঠিক আছে? সো দেখো, ডেটা লগারের মেইন কাজটা সে কি করে। ডেটা লগারের মেইন কাজটা হলো এরকম যে আমাদের কোন একটা অবজেক্টের স্পিড কত এটা সে বের করতে পারে, ঠিক আছে? এটা আমাদের অনেক অ্যাকিউরেটলি বের করার একটা ওয়ে আছে। আমরা কিন্তু স্পিড দুই ভাবে বের করতে পারি। সো তাহলে লাইট গেট, ডেটা লগার এইসব কেন ইউজ করব? রূপকথা, আমরা এমনও করতে পারি না যে অবজেক্টটা এইখানে আছে, সরি, এই যে মনে করো অবজেক্টটা মুভ করবে, এই যে ট্রলিটা এখানে আছে, তো আমরা তখন স্টপ ওয়াচ অন করলাম, দেন ট্রলিটা যখন এইখানে এসে পৌঁছাবে তো তখন আমরা স্টপ ওয়াচ অফ করব। আর এখান থেকে এখানে ডিসটেন্স কত, এই ডিসটেন্সটা মিটার রুল দিয়ে বের করতে পারবো না? রূপকথা, জি ভাইয়া। তো তাহলে আমরা ডিসটেন্সটা মিটার রুল দিয়ে বের করলাম আর স্টপ ওয়াচ দিয়ে টাইমটা বের করলাম, কিন্তু একটা সমস্যা আছে। ডিসটেন্স বের করাতে কোনো প্রবলেম নাই, ডিসটেন্স অনেক সুন্দর মতো বের করতে পারছি। প্রবলেমটা হলো টাইমিংটা নিয়ে। এখন স্টপ ওয়াচ ইউজ করবে কে? আমরা হিউম্যান না, আমাদের তো একটা রিঅ্যাকশন টাইমের ব্যাপার আছে, তাই না বলো? তো আমরা কি হইতে পারে, আমাদের মনে করো যে ট্রলিটা এই পজিশনে আসলো, ওইটা দেখে আমাদের রিঅ্যাক্ট করতে করতে যে স্টপওয়াচটা অন করতে করতে একটু টাইম লেগে যাবে না? একটু কম বা বেশি ওরকম টাইম লাগতে পারে, প্লাস মাইনাস সামথিং একটা সময় কম বা বেশি লাগতে পারে। দেন এই এন্ড পয়েন্টে আসার পরে তখন আমাদের কি, আমাদের ব্রেইনের এটা প্রসেসিং হইতে আমাদের হাত দিয়ে ওইটা স্টপওয়াচটা অফ করতে
ওই সময় কি যাবে, একটা রিঅ্যাকশন টাইমের ব্যাপার আছে না বলতো? তো তাহলে when using stopwatch কি হবে ব্যাপারটা, আমাদের রিঅ্যাকশন টাইমটা অনেক বড় একটা ইফেক্ট ফেলবে। দ্য রিঅ্যাকশন টাইম of humans will affect the reading। তো তখন কি আমাদের অ্যাকিউরেট রিডিংটা নাও পাইতে পারি, ঠিক আছে? তো এর জন্য আমরা কি করি, অটোমেটিক একটা সিস্টেম ইউজ করি। এই অটোমেটিক সিস্টেমটাই হলো এই লাইট গেট আর ডেটা লগারের সিস্টেম, ঠিক আছে? এটাকে বলা হয় আইসিটি মেথড। যে আমরা কি করতেছি, এরকম আর্টিফিশিয়াল এমন অটোমেটিক মেশিন ইউজ করতেছি, তাহলে যেন কি করা যায়, আমাদের এই যে হিউম্যান রিঅ্যাকশন টাইমের জন্য যেই এররটা হইতো, ওই এররটা যেন আমরা কি করতে পারি, এখানের মধ্যে অ্যাভয়েড করতে পারি, তাই না? তো তাহলে আমরা এররটা কিভাবে অ্যাভয়েড করব, এইরকম করে যে আমাদের লেন্থ অফ দা ইন্টারাপ্টার কার্ড, তাই না? এই যে লেন্থ অফ দা ইন্টারাপ্টার কার্ড, এটা আমরা মাপতে পারবো। এখন এই ইন্টারাপ্টার কার্ডটা যখন নাকি কি করবে, এই লাইট গেট আর ডেটা লগারের মাঝে দিয়ে যাবে, তো তখন কি হয়ে যাবে, লাইটটা ব্লক হয়ে যাবে না সুমা? যে লাইট গেটটা লাইট ছাড়ে আর রিসিভ করে কে, ডেটা লগার। সো যদি ইন্টারাপ্টার কার্ডটা লাইট গেট আর ডেটা লগারের মাঝে চলে আসে, সো তাহলে লাইট কি হয়ে যাবে, ব্লক হয়ে যাবে, তাই তো? Yes, sir. আচ্ছা, সো তাহলে এরকম লাইটটা ব্লক হয়ে আছে, কতক্ষণ ধরে ব্লক থাকবে, যতক্ষণ পর্যন্ত এই লাইট গেট আর ডেটা লগারের সামনে থেকে ইন্টারাপ্টার কার্ডটা মুভ করে চলে না যাবে। তো তার মানে ইন্টারাপ্টার কার্ডের নিজের যতটুকু লেন্থ, এই লেন্থ সমান ডিস্টেন্স, ঠিক আছে? এই লেন্থ সমান ডিস্টেন্স কভার করতে কতটুকু সময় নিতেছে, এটা কি করা হয়, রূপকথা ডেটা লগারের মধ্যে রেকর্ড করা হয়, বুঝছো? তো তাহলে তুমি ডেটা লগারের থেকে কি পেয়ে গেলা, অটোমেটিক একটা টাইমের ভ্যালু পেয়ে গেছো না? এখানে কিন্তু আমাদের রিঅ্যাকশন টাইম কি করতেছে না, কোনো হ্যাম্পার করতেছে না, যে আমাদের রিডিং এর মধ্যে হিউম্যান রিঅ্যাকশন টাইমের কোনো ইফেক্ট নাই। তো তার মানে কি এই রিডিংটা মোর অ্যাকিউরেট হবে নাকি? সো তখন আমরা ডেটা লগারের টাইমটা থেকে কি পাইলাম, ডেটা লগারের টাইমটা থেকে পাইলাম যে লাইটটা কতক্ষণ ধরে ব্লক ছিল, যে টাইম ফর হুইচ দা লাইট ওয়াজ ব্লক। তো এই জিনিসটা পাইলাম ডেটা লগার থেকে। আর কার জন্য ব্লক ছিল, লেন্থ অফ দা ইন্টারাপ্টার কার্ডের জন্য। তো তাহলে ইন্টারাপ্টার কার্ডের লেন্থ ডিভাইডেড বাই লাইটটা যতক্ষণ ধরে ব্লক ছিল। তো এটা করে আমরা কি পেয়ে যাব, ওই লাইট গেটের সামনে আমাদের অবজেক্টটা কত স্পিডে মুভ করছে, ওই স্পিডটা পেয়ে যাব না রূপকথা? জি ভাইয়া। তো এইটা ছিল আমাদের বেসিক্যালি ডেটা লগারের প্রসিডিউর, বুঝছো? জি ভাইয়া। ওকে, সো এরপরে তোমাদের ওই যে ভিডিওগুলো দিয়ে দিছিলাম, ওগুলোর মধ্যে কি কোনো কনফিউশন গুলি আছে? যে তোমাদের ওই যে AF is directly proportional to A when mass is constant, এইসব জিনিসগুলো যে এক্সাম্পল দিয়ে দিয়ে বুঝাইছি, এরপরে acceleration is inversely proportional to mass when force is constant, এরপরে force is directly proportional to mass when acceleration is constant। এগুলা জিনিসগুলোতে এক্সাম্পলস এর সাথে বুঝার কথা নাকি? কোনো কনফিউশন আছে এগুলা নিয়ে? না ভাইয়া। আচ্ছা, সো তাহলে এই ব্যাপারগুলো আমরা ডিসকাস করছিলাম। সো তোমাদের যদি প্রিভিয়াস যে ভিডিওস গুলি দেওয়া হয়েছে ওগুলো দেখা হয়ে থাকে, তো তাহলে অ্যাকচুয়ালি লেকচার গুলো বুঝে যাওয়া উচিত। এন্ড কোয়েশ্চেন থাকলে পরে জিজ্ঞাসা করতে পারো, না হলে এখন আমরা নতুন একটা টপিক শুরু করব। নতুন টপিক তো না, সেম জিনিসই, আমাদের আরো এই চ্যাপ্টারে আরো কয়েকটা ব্যাপার বাকি আছে আর কি, ওগুলা নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? আরদের কি কোনো কোয়েশ্চেন আছে ভিডিওস গুলি যেগুলো দেওয়া হয়েছিল ওগুলো নিয়ে? No sir, I'm fine. ওকে, ঠিক আছে। সো তাহলে আমরা এখন শুরু করি। আমরা এই টার্মটা অনেকবার ফেস করব, যে ডিরেক্টলি প্রপোর্শনাল। এই যে এখানে বলছি না, ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাক্সেলারেশন। তো এই টার্মটার মানেটা কি, যে দুইটা ভেরিয়েবল, ভেরিয়েবল কাদেরকে বলি, ভেরিয়েবল টার্মটা আসছে কিসের থেকে,
ভ্যারি ওয়ার্ডটা থেকে। ভ্যারি মানে কি? ভ্যারি মানে হলো চেঞ্জ হওয়া, তাই না? সো তাহলে ভেরিয়েবল মানে কি? ভেরিয়েবল মানে হলো যে কি হয়, চেঞ্জ হয়। ওকে, আর যাকে চেঞ্জ করা যায় বেসিক্যালি। সো তাহলে ভেরিয়েবল কাদেরকে বলা হয়? ভেরিয়েবল তাদেরকে বলা হয় যারা কি হয়, দোজ হুইচ আর চেঞ্জেবল, যে যাদেরকে চেঞ্জ করা যায় আর কি। তো এখন আমরা কয়েক টাইপের ভেরিয়েবলের নাম পড়বো আর একটু পরে। তো ফার্স্টে এখানের জন্য কাজটা কি খেয়াল করো। ফর two variables to be directly proportional with each other, ঠিক আছে? কি বলতেছি, যে আমরা যে কোনো দুইটা ভেরিয়েবল নিয়ে অলওয়েজ টেস্ট করি, ঠিক আছে? যে আমরা একটা ভেরিয়েবল বাড়ায় কমায় দেখবো যে আরেকজনের উপরে কেমন টাইপের ইফেক্ট আসে, ঠিক আছে? তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে দুইটা ভেরিয়েবল ডিরেক্টলি প্রপোর্শনাল হবে কখন? যে টু ভেরিয়েবলস উইল বি ডিরেক্টলি প্রপোর্শনাল উইথ ইচ আদার কখন হবে? ওটা নিয়ে আমাদের দুইটা কন্ডিশন আছে। দুইটা কন্ডিশন কেমন, ওই জিনিসটা আমরা প্রথমে লিখে নেই। তো কেমন জিনিস এখানে, ফর টু ভেরিয়েবলস টু বি ডিরেক্টলি প্রপোর্শনাল উইথ ইচ আদার কি করা লাগবে? এই দুইটা কন্ডিশন আমাদের ফুলফিল করা লাগবে। একটা হলো their graph must be a straight line, আর আরেকটা কন্ডিশন হলো the graph must pass through the origin, ঠিক আছে? তো তাহলে এই হলো আমাদের দুইটা কন্ডিশন, যেটা কি দুইটা ভেরিয়েবলে ডিরেক্টলি প্রপোর্শনাল হওয়ার জন্য মাস্ট এই দুইটা থাকতেই হবে। কি কি? একটা হলো আমরা যদি দুইটা ভেরিয়েবল নিয়ে গ্রাফ আঁকি এন্ড যদি দেখি কি হয়, ওই গ্রাফ একটা স্ট্রেট লাইন গ্রাফ, আর গ্রাফটা কি করতেছে, অরিজিন দিয়ে। অরিজিন কাকে বলি ফাহাদ? এই যে আমাদের এক্স এর ভ্যালু 0, জি ওয়াই এর ভাইয়া। ভ্যালু 0, এই জায়গাটাকে আমরা কি বলি, অরিজিন বলি, তাই না? তো তাহলে গ্রাফটা কি করা লাগবে, একটা স্ট্রেট লাইন হওয়া লাগবে, আর কি করা লাগবে, অরিজিন দিয়ে পাস করতে হবে। যদি এই দুইটা কন্ডিশন সে কি করে, ফুলফিল করে, তো তখন আমরা বুঝবো কি, যে আচ্ছা যে দুইটা ভেরিয়েবলের গ্রাফ ড্র করা হয়েছে তারা একজনের সাথে আরেকজন কি হবে, ডিরেক্টলি প্রপোর্শনাল হবে, ঠিক আছে? তো তাহলে তোমাদেরকে আমি তিনটা গ্রাফ একটু আঁকাবো, দেন এক একজনকে জিজ্ঞাসা করবো যে তারা দুজনকে ডিরেক্টলি প্রপোর্শনাল নাকি না। ওকে, সো এই তিনটা জাস্ট তোমাদের কোশ্চেন করার জন্য। এইটা তোমাদের মেইন নোটস, আর ওইটা আমি এখন নিচে যে তিনটা গ্রাফ আঁকবো, তিনটা এক্সাম্পলস আর। ওকে, প্রথমটার অ্যান্সার দিবা সুমা, সেকেন্ডটার অ্যান্সার দিবা সামি, ওকে, আর লাস্টেরটার অ্যান্সার দিবা ফাহাদ। ওকে, তো এখন সুমা তুমি বলবা এইটা, যে এই গ্রাফে এই দুইটা ভেরিয়েবল এক্স আর ওয়াই তারা কি ডিরেক্টলি প্রপোর্শনাল নাকি না? Sir, directly proportional. ডিরেক্টলি প্রপোর্শনাল আসলে হচ্ছে না, বুঝছো? গ্রাফটা একটা স্ট্রেট লাইন, এটা ঠিক আছে, কিন্তু গ্রাফটাকে অরিজিন দিয়ে যাচ্ছে, দেখো তো। No. তো তাহলে অরিজিন দিয়ে যাওয়াটা কি একটা কন্ডিশন না ডিরেক্টলি প্রপোর্শনাল হওয়ার জন্য? হ্যাঁ স্যার তাহলে বুঝছি। তাহলে যদি গ্রাফ একটা স্ট্রেট লাইনও হয়, তার মানে এই না যে সে ডিরেক্টলি প্রপোর্শনাল হবে। কি হওয়া লাগবে, স্ট্রেটও হইতে হবে, প্লাস কি করা লাগবে, অরিজিন দিয়ে পাস করতে হবে। ওকে, তো তাহলে হ্যাঁ এখানে স্যার। কি নট ডিরেক্টলি প্রপোর্শনাল,
ওকে, এখন একটা অ্যান্সার দিবা সামি। সামি বলো, এইটা এই গ্রাফটা কি ডিরেক্টলি প্রপোর্শনাল নাকি না? না ভাই, কেন? কারণ ভাই স্ট্রেট তো যাচ্ছেন, এক্সেলেন্ট, পাস করছে স্ট্রেট লাইন। ভেরি গুড। সো অরিজিন দিয়ে পাস করছে ঠিক আছে, কিন্তু সে কি না, স্ট্রেট না। তো তাহলে একটা কন্ডিশন ফুলফিল করলো কিন্তু আরেকটা করলো না, তাইলে পরেও হবে না। কি করা লাগবে? দুইটাই ফুলফিল করতে হবে। তো তাহলে এখানে অরিজিন দিয়ে পাস করতেছে ঠিক আছে, কিন্তু কি করে নাই, স্ট্রেট লাইন হয় নাই। সো তাহলে এটাও কি হবে না, ডিরেক্টলি প্রপোর্শনাল হবে না। তো তাহলে নট ডিরেক্টলি প্রপোর্শনাল। এখন ফাহাদ অ্যান্সার দিবা এইটা। এটা ডিরেক্টলি প্রপোর্শনাল নাকি না? ফাহাদ, ডিরেক্টলি প্রপোর্শনাল। ভেরি গুড। কেন? বিকজ এটা একটা স্ট্রেট লাইন প্লাস এটা কি করতেছে, অরিজিন দিয়ে পাস করতেছে নাকি? ইয়েস ভাই। তাহলে এটা হলো ডিরেক্টলি প্রপোর্শনাল। তো সবার কি কনসেপ্টটা বুঝা গেছে যে কখন কখন ডিরেক্টলি প্রপোর্শনাল বলবো এন্ড কখন কখন বলবো না? রূপকথা, ইয়েস ভাই। ওকে ঠিক আছে। তো তাহলে এটা তোমাদেরকে কোয়েশ্চেন করে করে ব্যাপারটা বুঝাই দিলাম। সো হোপফুলি এটা নিয়ে কোনো কনফিউশন হবে না। ওকে, নাও লেটস সি আমাদের মেইন কথাটায় আসে। কেমন মেইন কথাগুলা খেয়াল করো। ফার্স্ট অফ অল, এখানে আমাদের এক্সপেরিমেন্ট রিলেটেড, বুঝছো? আমাদের এক্সপেরিমেন্ট রিলেটেড কয়টা ভেরিয়েবলের নাম পড়তে হয়। ওকে, ওই ভেরিয়েবল গুলোর নাম কি মনে আছে জোহাব? জি ভাইয়া। টাইপস অফ ভেরিয়েবলস ইন এন এক্সপেরিমেন্ট কি কি ছিল মনে আছে? নো স্যার। ওকে, সমস্যা নাই। টাইপস অফ ভেরিয়েবল বলি কি কি? একটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, স্যার এরপর একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ভেরি গুড। এখানে মাঝে একটু জায়গা রাখতে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি জিনিস ওটা নিয়ে লিখবো। দেন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এন্ড লাস্টের এটা কন্ট্রোল ভেরিয়েবল। তাহলে কোনটা কি বোঝায় সেটা নিয়ে যদি আমরা দেখি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, আর কন্ট্রোল ভেরিয়েবল কারা? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো ওইটা, খেয়াল করো যে আমরা এক্সপেরিমেন্টার, ঠিক আছে? এক্সপেরিমেন্টার মানে কি, যে এক্সপেরিমেন্টটা করে, তাই না? তো আমরা কি করতে পারি, আমরা ইচ্ছা হলে কোনো একটা কিছু বাড়াইতে বা কমাইতে পারি। আমরা এই চ্যাপ্টারে লাস্টের দিকে হুকস ল নিয়ে কথাবার্তা বলবো, যে কোন একটা অবজেক্টের উপরে ফোর্স এক্সার্ট করে করে আমরা দেখবো যে অবজেক্টটা কতটুকু লম্বা হয় এন্ড এভরিথিং। তো ওখানের মধ্যে কাজটা আসবে। এখন এখানের মধ্যে কাজটা কি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি হয় খেয়াল করো। এই যে মনে করো এই হলো তোমার একটা স্ট্যান্ড, এই এক্সাম্পলটা দেই তাহলে পরে বেটার। তোমরা তো ফোর্স, ম্যাস এন্ড অ্যাক্সেলারেশন নিয়ে পড়ে আসছো, তো এই এক্সাম্পলটা দেই। তো মনে করো এই হলো জোহাব, ঠিক আছে? তো জোহাব হলো এক্সপেরিমেন্টার। ওকে, তো জোহাব কি করবে, এইখানে একটা বক্স আছে, ওকে? এই বক্সের উপরে সে কি করবে, ফোর্স এক্সার্ট করবে। তো এখন জোহাব কি বেশি ফোর্স এক্সার্ট করবে নাকি কম ফোর্স এক্সার্ট করবে? এটা কি জোহাবের উপরে না? জোহাব ইচ্ছা হলো বেশি ফোর্সে ধাক্কা দিতে পারে, ইচ্ছা হলো কম ফোর্সে ধাক্কা দিতে পারে। তো তাহলে এটা কি, দিস ইজ পিওরলি ইন্ডিপেন্ডেন্ট। কার উপরে ইন্ডিপেন্ডেন্সি? এক্সপেরিমেন্টারের নিজের কাছে, যে আমার নিজের ইচ্ছা মতো আমি কি করতে পারবো, আমার ফ্রিডম মতো আমি বেশি ফোর্স বা কম ফোর্স এক্সার্ট করব। কিন্তু ফোর্স বেশি বা কম এক্সার্ট করাতে কি হবে সুমা? ফোর্স বেশি এক্সার্ট করলে অ্যাসেলারেশনটা কি হবে, বেশি হবে না? ইয়েস ইয়েস স্যার। ভাই।
সো তাহলে sir. ফোর্স যদি বেশি এক্সার্ট করে অ্যাসেলারেশন হবে বেশি, তো তার মানে অ্যাসেলারেশনটা কার উপরে ডিপেন্ড করতেছে? কতটুকু ফোর্স এক্সার্ট করা হচ্ছে তার উপরে, তাই না? Yes, Yes, sir. সো তাহলে ব্যাপারটা কি এখানের মধ্যে, যে ফোর্স অ্যাপ্লাইড বাই দ্য এক্সপেরিমেন্টার, মানে ইন দিস কেস জোহাব, তো জোহাব কতটুকু ফোর্স এক্সার্ট করবে এটা কি ইন্ডিপেন্ডেন্ট, আর ফোর্সের উপরে ডিপেন্ড করতেছে কে? অ্যাসেলারেশন। আর এইখানের মধ্যে এই পুরো এক্সপেরিমেন্টের মধ্যে কনস্ট্যান্ট আছে কোন জিনিসটা? আর দি এই যে আমরা যেই ব্লকটাকে যেই বক্সটাকে ধাক্কা দিব, এই বক্সের ম্যাসটা কি আছে? কনস্ট্যান্ট আছে না? Yes, sir. Yes, তো sir. তাহলে ওই যেই জিনিসটাকে আমরা এক্সপেরিমেন্টের মধ্যে কনস্ট্যান্ট রাখি তাকে আমরা বলি কন্ট্রোলড ভেরিয়েবল। যে জিনিসটা এক্সপেরিমেন্টার নিজের ইচ্ছা মতো বাড়াইতে পারে বা কমাইতে পারে ওইটাকে আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে চেঞ্জ আনাতে যার উপরে ইফেক্ট আসে তাকে আমরা বলি কি? ডিপেন্ডেন্ট। তো ব্যাপারগুলো আমি ডেফিনেশনস গুলি লিখে দিচ্ছি, তাহলে পরে তোমাদের মনে থাকবে। আমি একটা এক্সাম্পল দিয়ে বললাম, আমরা এগুলা সামনে যেই বললাম যে হুকস লর এক্সপেরিমেন্টের মধ্যে, তখন আবার এটা নিয়ে একটু ছোট এক্সাম্পল দিয়ে আরেকবার বুঝাই দিব। ভাইয়া বলো। হুকস ল এক্সপেরিমেন্ট যেটা, এটা কি ইম্পর্টেন্ট? হ্যাঁ এক্সামে আসে এটা? হ্যাঁ, অনেক আছে। ও, আচ্ছা। ওকে, সো তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা? আর এই যে these are variables which are changed by the experimenter. It is the variable, or these are variables that are changed by the experimenter. এক্সপেরিমেন্টার নিজে কি করবে? এই ভ্যালুটাকে বাড়াইতে পারে বা কমাইতে পারে। দেন ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি? It is the variable Which change which changes because of the change in independent variable. because of the change in independent variable. ভাইয়া তাহলে যে যে তুমি ব্র্যাকেটে যে লেখা দিছিলা মানে ফার্স্ট ব্যাচে, it হ্যাঁ। depends on the independent variable. ওই আবার জিনিসটাই independent হ্যাঁ বলো বলো। না, বলতেছি যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস এর লাস্টেও ব্র্যাকেটে দিলা বাই দি উইল অফ দি এক্সপেরিমেন্টার। ওইটাই যে এক্সপেরিমেন্টারের নিজের ইচ্ছা মতো চেঞ্জ করবে আর কি, ও আচ্ছা। এটা একই কথা। এগুলা ডেফিনেশন তো পুরোপুরি লিখতে দিবে না, এটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য দিচ্ছি, বিকজ এই রিলেটেড আমাদের অন্য টাইপের কোয়েশ্চেন আসে। ও It depends on the independent variable. And finally, control variable কোনগুলা? These are variables that are kept constant in an experiment. কনস্ট্যান্ট কেন রাখি? তাহলে যেন আমরা একটা ফেয়ার এক্সপেরিমেন্ট করতে পারি আর কি, ঠিক আছে? তো এইগুলো হলো আমাদের যে কোনো এক্সপেরিমেন্টের মধ্যে তোমরা কি করবা, এমন টাইপের ভেরিয়েবল গুলো এনকাউন্টার করবা। কি কি? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর কন্ট্রোল ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের একটা ব্যাপার আছে, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা এইসব এক্সপেরিমেন্টের পরে আমাদের অলওয়েজই বলতে গেলে গ্রাফ আঁকতে হয়, বুঝছো?
তো তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা আমরা সবসময় একটা অ্যাক্সিসে প্লট করি। দে আর প্লটেড ইন the x-axis. ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অলওয়েজ এক্স অ্যাক্সিসে প্লট করা হয়, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে তাহলে কোথায় প্লট করা হবে? ওয়াই অ্যাক্সিসে। তাহলে কন্ট্রোলটা? কন্ট্রোল তো আমাদের এটাকে তো কনস্ট্যান্ট রাখতেছে, এটা তো চেঞ্জ হচ্ছে না। আমরা ইন্ডিপেন্ডেন্টটাকে বাড়াবো কমাবো, দেন দেখবো এটাতে বাড়ানো কমানোর জন্য ডিপেন্ডেন্টের উপরে কেমন টাইপের চেঞ্জ আসতেছে, সমান ভাবে আমরা দেখি। ও আচ্ছা। তো তাহলে দে আর প্লটেড ইন দা ওয়াই অ্যাক্সিস। ওকে, তো এই কাজগুলো, এই অ্যাক্সিসের ব্যাপারটা, এটা এক্সট্রা একটা ব্যাপার, এটা দিয়ে রাখলাম, এটা তোমরা সামনে পাবা পরে। ঠিক আছে, এখন আমাদের এটার জন্য এত ইম্পর্টেন্স দেওয়ার দরকার নাই, জাস্ট এটা জেনে রাখলাম যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে কি করা হয়, গ্রাফের এক্স অ্যাক্সিসে প্লট করা হয়, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে কি করা হয়, গ্রাফের ওয়াই অ্যাক্সিসে প্লট করা হয়। ঠিক আছে, তো এই যে ভেরিয়েবল গুলার কথাগুলো বললাম, এটা বুঝতে কি কোনো প্রবলেম আছে রূপকথা? না ভাইয়া। ওকে, তাহলে টাইপস অফ ভেরিয়েবলস নিয়ে আমরা একটু ডিসকাস করে নিলাম। এখন আমাদের মেইন যে কাজটা হবে, আমরা হুকস ল রিলেটেড ডিসকাশনে চলে আসব, বাট এর আগে আমাদের ফ্রিকশন ফ্রিকশন নামের একটা ফোর্স আছে, ওইটা নিয়ে আমরা ছোটখাটো একটু কথাবার্তা বলবো। ওকে, সো ফ্রিকশনের ব্যাপারটা কেমন, ফ্রিকশন ফোর্স কি করে বলতো? এই ফোর্সটা কি করতে চায় ফাহাদ? জি ভাইয়া। ফ্রিকশন ফোর্স কি করে? হোয়াট ইজ ভুলে ফ্রিকশন গেছি। ফোর্স? আচ্ছা, তো ফ্রিকশন ফোর্স বেসিক্যালি যেটা করে, সে মোশনকে অপোজ করে, যে কোন একটা অবজেক্ট মুভ করতে নিলে তাকে কি করতে চায়, বাধা দিতে চায়, যে তাকে মুভ করতে দিতে চায় না, এমন টাইপের ব্যাপার। তো তাহলে ইট ইজ দ্য ফোর্স দ্যাট অপোজেস মোশন। ঠিক আছে, কিন্তু এই ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, যে ফ্রিকশন কি করতেছে, ফ্রিকশন মোশনকে অপোজ করে, দ্যাটস ভেরি গুড, কিন্তু আমরা কিন্তু ফ্রিকশন ছাড়া অন দা ফার্স্ট হ্যান্ড মুভই করতে পারবো না। কেন? বিকজ আমরা আসলে যে মুভ করি, আমরা হাঁটি না, আমরা যে হাঁটাহাঁটি করি, তো তখন আসলে ব্যাপারটা কি হয়, দেখ, এই যখন নাকি আমরা হাঁটবো, তো তখন আমরা আমাদের পাটা কেমন থাকে, এরকম থাকে নাকি? আমরা পা দিয়ে কি করি, মাটিটাকে পিছের দিকে একটা ধাক্কা দেই নাকি? আমরা মাটিকে পিছের দিকে একটা ধাক্কা দেই, তো মাটি আমাদেরকে কি করবে, সামনের দিকে একটা পুশ দিবে। ঠিক আছে, যে মাটি ভাবে কি, যে আমরা যখন নাকি ফ্লোরের উপর হাঁটতেছি, কি হয়, আমরা গ্রাউন্ডের উপর একটা ব্যাকওয়ার্ড ফোর্স দিলাম, তো তখন গ্রাউন্ড ভাবে যে আমরা মনে হয় পিছে মুভ করতে চাইতেছি, আমরা যে পাটা কি করি, পিছে এরকম গ্রাউন্ডের মধ্যে বাড়ি দেই না, তো তখন আমরা কি করি, গ্রাউন্ডের মধ্যে যে পিছে এরকম একটা ধাক্কা দিলাম, তো তখন গ্রাউন্ড ভাবে আমরা পিছের দিকে যাইতে চাইতেছি, তো তখন গ্রাউন্ড আমাদেরকে কি করে, গ্রাউন্ড আমাদের উপর একটা ফরওয়ার্ড ফোর্স দেয়। তো এই ফরওয়ার্ড ফোর্সের জন্য আমরা কি করতে পারি, সামনে হাঁটতে পারি। বুঝতে পারছো? যদি এরকম তুমি ফ্রিকশন না পাইতা, বা ফ্রিকশনলেস যদি কোনো গ্রাউন্ড থাকতো, তো তুমি আসলে হাঁটতে পারতা না, তুমি পিছলে পড়ে যাইতা। বুঝতে পারছো, যে ফ্রিকশন থাকে দেখে আমরা কি করতে পারি, এরকম মুভমেন্ট আসলে ফার্স্ট হ্যান্ড করতে পারি। আর এই যে মুভমেন্ট শুরু করলাম, তো তখন আবার গ্রাউন্ড কি করা শুরু করবে, এই যে আমরা মুভ করতেছি, এই মুভমেন্টটাকে সে কি করা ট্রাই করবে, অপোজ করা ট্রাই করবে। তো কাজটা কেমন এখানের মধ্যে দেখো, এখানের মধ্যে তোমাদেরকে তার একটা ভিডিও দেখাই।
মেটাল লেভেলের জন্য কোন জিনিসটা আসবে? তো এই ভিডিওটা আমরা একটু দেখি, তোমরা কাজ করবা যে ভিডিও দেখতে সময় তোমাদের যদি কোনো প্রবলেম ফেস করো বুঝতে, তো তখন হ্যান্ড রেজ করবা, আমি ভিডিও পজ করে তোমাদের কোশ্চেনের অ্যান্সার দিব। ওকে, আমরা দেখা শুরু করি। Friction, the most misunderstood term. Poor guy. Everyone thinks friction is negative. People are not getting along, they have friction among each other. Countries are not getting along, the diplomatic relations have friction among each other. There is friction between this, there is a friction between that. Friction is beautiful. Friction is peace-loving. Yes, it is rough around the edges. Yes, it has some shortcomings. Who doesn't? Who is perfect? Nobody. Yet one more example of why friction is misunderstood. Why do you think your shoes get old? Why do you think there is a wear and tear in your footwear? Clear-cut blame, friction. Okay, not completely wrong there. But how do you think you are able to walk? What makes you walk? Sir, our feet, the strength in our feet makes us walk. No. What happens on a very slippery, icy surface? What? Your feet become weak, your legs become weak? Do you suddenly lose the lower body strength? What happens? Why do you walk very, very carefully if the floor is wet? Is it because your legs start losing strength? No. Understand the physics behind walking. When you walk, friction acts on your legs, on you. Where do you think it acts? Forward or backward? What do you think? Basically, if you zoom in to the contact between your feet and the ground, you push the ground backwards. As a result, the ground pushes you forward. Watch. Look, I'm standing straight. Right? If I push the ground down, that means doing the parade at the very spot. Can you visualize? I know you can't see me stomping the ground, but imagine parade, left, right, parade, thumb. What does the parade do? Parade stomps the ground down, down, down. The parade is not going forward. Why? Because you're pushing the ground down. But if you want to go forward, what do? You take a stride, you lean forward, you push the ground back, the ground pushes you forward. Watch. The contact force between you and the ground is in such a way that the ground gets pushed this way and the contact force on you is tilted forward. And you know that it has two components, one perpendicular and one parallel. And what is the perpendicular component called? Normal reaction. And what is the parallel component called? Friction. Correct? So in fact, friction is the component which is in forward direction while you walk. And that is the reason why you are able to walk. So what happens? What happens in icy surfaces, slippery surfaces? The friction coefficient is so small that the friction value is decreasing. That's one of the reasons. Of course, when you take a bigger stride, have you noticed on slippery surface, the only way to actually be stable and still be able to move forward is to take baby steps. You don't take a big stride. Why is that? I will explain that later. Think about it. The question is, why do you take small steps, baby steps on an icy surface or on a slippery surface? Think about it. But right now, the physics of walking is take a stride, lean a little forward, push the ground back, the ground pushes you forward, and the component which is along your line of motion is who? The good old friction. The poor misunderstood friction. Friction is the reason why you walk. Friction is the reason why cars are on the road. What happens? What do you think makes a car move? Sir, engine. Sir, engine. No.
A Maserati is a Maserati, a Ferrari is a Ferrari because of engine, fair enough. But what does it take to make a car move on the road? If you have a Ferrari, if you have a McLaren, if you have a Maserati, if you have a Lamborghini, but the surface on which it is kept is completely frictionless and there is zero friction, then you can rev up the car, vroom, vroom, it will not go forward. Because friction is the reason why it goes forward. Do you understand? We'll talk more about it as we go along. Poor guy, isn't it? ওকে, তো এখন এখানের মধ্যে মেইন যে কথাটা সে বলতে চাইছে যে আমি যে কথাটা বললাম, আমরা কি করি, আমরা গ্রাউন্ডটাকে যখন নাকি যে আমরা যখন নাকি সামনের দিকে হাঁটতে চাই, তো তখন সে কি করে, আমরা গ্রাউন্ডের উপরে যে ব্যাকওয়ার্ড একটা ফোর্স দিতেছি, সো গ্রাউন্ড আমাদেরকে কি করবে, অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল অফ মোশন, এই যে নিউটনের ল গুলো পড়বো আমরা সামনে, কিন্তু এটা তো আমরা অলরেডি জানি ফিজিক্স যারা আমরা ক্লাস 7 থেকে আমরা পড়ে আসতেছি, সো নিউটনস থার্ড ল অফ মোশন যারা ফিজিক্স নিয়ে পড়েও না তারাও জানে কি বলে এটাকে, এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল বাট অপোজিট রিঅ্যাকশন, তাই না? তো তাহলে আমরা গ্রাউন্ডের উপরে যতটুকু ডাউনওয়ার্ড ফোর্স দিব বা যতটুকু ব্যাকওয়ার্ড ফোর্স দিব, গ্রাউন্ড আমাদেরকে কি করবে, ইকুয়াল অ্যামাউন্ট অফ ফরওয়ার্ড ফোর্স দিবে। তো ওই ফোর্সের জন্যই কিন্তু অ্যাকচুয়ালি আমরা কি করতে পারি, মুভ করতে পারি, বুঝছো? তো এখন এখানের মধ্যে কাজটা কি, ইয়েস ফ্রিকশন ইজ দ্য ফোর্স দ্যাট অপোজেস মোশন, এটা নিয়ে আমাদের মেইন কনসার্ন, কিন্তু ফ্রিকশন ছাড়া আমরা কিন্তু আসলে কি করতে পারবো না, ফ্রিকশন ছাড়া কিন্তু আমরা আসলে কখনো মুভই করতে পারবো না, ঠিক আছে? তো এই ব্যাপারটা আমাদের মাথায় রাখা লাগবে যে ফ্রিকশন যদি না থাকে, বুঝছো রূপকথা, তুমি যে হাতে কোনো কলম ধরে থাকো, হাত দিয়ে যদি কোনো কিছু হোল্ড করতে চাও, ফ্রিকশন যদি না থাকতো তো তখন কি হতো, এটা পিছলে পড়ে যেত না? তো তাহলে ফ্রিকশন ছাড়া কিন্তু আমরা কোনো কিছু আসলে হোল্ড করতে পারি না, বুঝছো? দেন ফ্রিকশন ছাড়া আমরা কি করতে পারি না, মুভ করতে পারি না। তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবা যে কি কি জিনিস, things that are impossible without friction. Movement, number 1. Number 1 হলো মুভমেন্ট, যে ফ্রিকশন না থাকলে পরে আমরা মুভমেন্টই করতে পারবো না, ঠিক আছে? দেন Holding object. holding objects, ঠিক আছে? তো এইসব কয়েকটা ব্যাপার আমরা একটু জেনে রাখলাম যে ফ্রিকশন রিলেটেড এরকম কয়েকটা কোশ্চেন আমরা এক্সারসাইজ কোশ্চেনে পাবো, এর জন্য আগে থেকে তোমাদেরকে দিয়ে রাখলাম যে এই রিলেটেড আমাদের কোশ্চেন বেস করতে হবে সামনে, ঠিক আছে? এটা নিয়ে কি কোনো কোশ্চেন আছে সুমা? না ভাইয়া। No, sir. ওকে, তাহলে এই জিনিসটা সবাই একটু লিখে ফেলো, ফ্রিকশন নিয়ে যদি এটা আমাদের লেখা হয়ে যায়, এরপর আমরা শুরু করব টাইপস অফ ডিফর্মেশন, ঠিক আছে? ডিফর্মেশনের ওই টাইপগুলো নিয়ে কথা বলে আজকে আমাদের বেসিক্যালি লেকচারটা শেষ হবে। আচ্ছা, এই মিটিং এর 1 মিনিটের মতো বাকি, নেক্সট টাই জয়েন করো, ওখানে বাকিটুকু শেষ করতেছি, হ্যাঁ? ওকে, এখন আমরা টাইপস অফ ডিফর্মেশন দেখব না? হ্যাঁ হ্যাঁ, এখন টাইপস অফ ডিফর্মেশন, আমাদের কি কি টাইপের ডিফর্মেশন আছে? নাম্বার 1 ইলাস্টিক ডিফর্মেশন। ইলাস্টিক ডিফর্মেশনটা কি জিনিস, যে আমাদের কোন একটা অবজেক্টের উপরে যদি ফোর্স এক্সার্ট করে, বুঝছো, আর কোন একটা অবজেক্টের উপর কোন একটা স্প্রিং নিলা হাতে, এখন স্প্রিংটাকে তুমি যত ফোর্সে টানবা স্প্রিংটা কি হবে, তত লম্বা হবে না? তো তখন স্প্রিংটা কি করতেছে, তার শেপের মধ্যে একটা চেঞ্জ আনতেছে নাকি? সো তাহলে আমরা যদি কোন একটা অবজেক্টের উপর একটা ফোর্স এক্সার্ট করে, তখন কি হবে, তার শেপের মধ্যে চেঞ্জ আসবে। চেঞ্জ ইন শেপটাকে আমরা কি বলি, ডিফর্মেশন বলি, ওকে? তো তাহলে তুমি কি করলে, একটা স্প্রিং কে এরকম টেনে ধরলা, তো তখন সে কি হলো, লম্বা হয়ে গেল, তো তার মানে দেয়ার ইজ আ চেঞ্জ ইন শেপ অফ দা স্প্রিং। এখন তুমি যদি ফোর্সটাকে আবার ছেড়ে দাও, স্প্রিংটা তখন কি করে, আগের পজিশনে চলে আসে না? ইয়েস ভাইয়া।
তাহলে এই যে টাইপ অফ ডিফরমেশনটা কি হলো, আমরা ফোর্স অ্যাপ্লাই করলাম তখন তার শেপের মধ্যে একটা চেঞ্জ আসলো, ফোর্সটা যখন নাকি ছেড়ে দিছি সে আবার কি করতেছে, সে আবার আগের পজিশনে ফেরত চলে আসতেছে। তো তখন এমন টাইপের ডিফরমেশনটাকে আমরা কি নামে ডাকি, ইলাস্টিক ডিফরমেশন বলি। কি বলবো, যে when force is applied the material deforms but when the force is removed the material goes back to its original shape. to its original shape. Or position. So, তাহলে এই জিনিসটাকে আমরা কি বলি, ইলাস্টিক ডিফরমেশন বলি। ঠিক আছে, Yes, sir. দেন আমাদের সেকেন্ড টাইপ অফ ডিফরমেশনের নাম হলো প্লাস্টিক ডিফরমেশন। প্লাস্টিক ডিফরমেশনের কাজটা কি, যে ফোর্স এখানেও অ্যাপ্লাই করব, ম্যাটেরিয়ালটা ডিফর্ম হবে ঠিকই, কিন্তু ফোর্সটা ছেড়ে দিলেও সে কি থাকবে, পার্মানেন্টলি ডিফর্ম থাকবে, মানে তার মধ্যে পার্মানেন্ট একটা চেঞ্জ আসবে। এটা দিয়ে আমি কি বুঝাইতেছি, এটা দিয়ে বুঝাইতেছি এরকম যে তুমি ফোর্স অ্যাপ্লাই করলা, তার শেপে চেঞ্জ আসলো, কিন্তু ফোর্স সরায় নেওয়ার পরেও তার মধ্যে কি আসবে, পার্মানেন্ট একটা চেঞ্জ থেকে যাবে, মানে কি সে পুরাপুরি আগের পজিশনে ফেরত আসতে পারবে না। ওকে, তো তাহলে ব্যাপারটা কেমন, যে when force is applied, sorry, when force is applied the material deforms but even when the force is removed The materials does not go back on its original position. the material does not go back to its original shape or position. মানে কি, মানে হলো there is a permanent deformation. অথবা ভাই এটা দিল তা the material undergoes permanent deformation. ওইটাই, এই দুইটা টাইপ অফ ডিফরমেশন নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? না ভাইয়া। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি দেখি, আমাদের লাস্ট টাইপ অফ ডিফরমেশনটাকে বলা হয় ফ্র্যাকচার। ওকে, ফ্র্যাকচার মানে হলো কোন একটা অবজেক্টের ভেঙে যাওয়া। ঠিক আছে, তো তাহলে ফ্র্যাকচার ডিফরমেশন বা জাস্ট ফ্র্যাকচারও বলা হয়। এটা কি, যে আমরা এত হাই অ্যামাউন্ট অফ ফোর্স এক্সার্ট করছি, যে এত বড় একটা ফোর্স এক্সার্ট করছে যে ম্যাটেরিয়ালটা কি হয়েছে, ভেঙে গেছে। তো তাহলে এই টাইপ অফ ডিফরমেশনটাকে ওর এই টাইপ অফ চেঞ্জ ইন শেপটাকে আমরা কি বলবো, ফ্র্যাকচার ডিফরমেশন বলবো। তো তাহলে when the force applied is so large that the material breaks. is so large that the material breaks. ভাইয়া বলো, এক্সামে কি যেভাবে দেওয়া থাকে টাইপস অফ ডিফরমেশন, ইলাস্টিক ডিফরমেশন এরকম লিখতে এইভাবে বলে? ইলাস্টিক ডিফরমেশন কি জিনিস এটা জিজ্ঞাসা করতে পারে, প্লাস্টিক ডিফরমেশন কি জিনিস এরকম জিজ্ঞাসা করতে পারে, তো তখন এরকম আমরা ডেফিনেশন লিখব।
ও আচ্ছা, বুঝছি। ওকে, সো তাহলে ডিফরমেশনের টাইপ গুলো নিয়ে আর দি সামি এগুলো নিয়ে কি কোনো কোশ্চেন আছে? No, sir. ওকে, তাহলে এই জিনিসগুলো সবাই একটু তাড়াতাড়ি নোট ডাউন করে ফেলো। দেন আমরা হুকস ল এর স্টেটমেন্টটা জাস্ট আজকে লিখে রাখবো, নেক্সট দিন আমরা হুকস ল নিয়ে ডিসকাস করবো এন্ড এটার এক্সপেরিমেন্ট রিলেটেড কথাবার্তা বলবো। আমার লেখা শেষ। ভেরি গুড, বাকিদের শেষ হয়েছে? এরপরে কোনটা করাবা? হুকস ল বললাম না? ও ওকে, সো এখন আমরা হুকস ল এর স্টেটমেন্টটা লিখে ফেলি। হুকস ল জিনিসটা কি বলে? It states that extension is directly proportional to force applied provided limit of proportionality is not exceeded। মানে কি? এটা মানে হলো এরকম, এক্সটেনশন মানে হলো একটা অবজেক্ট কতটুকু লম্বা হচ্ছে, আর এখানের মধ্যে আরো ভালো একটা ওয়ার্ড ইউজ করা যায় চেঞ্জ ইন লেন্থ। যে এক্সটেনশনটা কি, যে কোন একটা অবজেক্টকে টানলে পরে তখন সে কি হবে, লম্বা হবে না? তো একটা অবজেক্ট কতটুকু লম্বা হবে এটা কার সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল? কতটুকু ফোর্স অ্যাপ্লাই করতেছো ওইটার সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। কিন্তু এটার জন্য একটা কন্ডিশন আছে, কন্ডিশনটাকে এইভাবে করে লিখে যে তুমি যখন নাকি কোনো ল পড়বা পাশে যখন নাকি দেখবা এমন জিনিস লেখা কি, এই যে প্রোভাইডেড লেখা। প্রোভাইডেড মানে হলো এটা হলো একটা কি গিভেন কন্ডিশন। গিভেন কন্ডিশনটা কি এখানে? গিভেন কন্ডিশনটা হলো প্রোভাইডেড লিমিট অফ প্রপোর্শনালিটি ইজ নট এক্সিডেড। মানে কি, এমন একটা লিমিট আছে যার নাম কি প্রপোর্শনালিটি লিমিট। তো এটাকে কি করা যাবে না, এক্সিড করা যাবে না। প্রপোর্শনালিটি লিমিট যদি এক্সিড করে তো তখন কি হবে, প্রপোর্শনালিটি লিমিট এক্সিড করলে পরে তখন আর কি হবে না, হুকস ল ওবে করা হবে না। ওকে, সো তার মানে কাজটা কি, এক্সটেনশন ডিরেক্টলি প্রপোর্শনাল থাকবে কার সাথে, কতটুকু ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে ওইটার সাথে, যতক্ষণ না পর্যন্ত তুমি কি করো, যতক্ষণ না পর্যন্ত তুমি লিমিট অফ প্রপোর্শনালিটিটাকে ক্রস করো। ওকে, নেক্সট ক্লাসে আমরা লিমিট অফ প্রপোর্শনালিটি, ইলাস্টিক লিমিট, ওইরকম অনেকগুলো জিনিসের ব্যাপার দেখবো গ্রাফের মধ্যে, এন্ড এক্সপেরিমেন্টের এক্সপ্লেনেশনটাও দেখবো। ওকে, তো সবাই একটু এই জিনিসটা লিখে রাখো। আজকে আমাদের ক্লাস এইটুকুই। ভাই ডায়াগ্রামটা দেখাবে না? হ্যাঁ, ডায়াগ্রাম ওইটা তো আমাদের এক্সপেরিমেন্টের সময়। ও আচ্ছা। সবার কি লেখা হয়েছে? এ কি প্রেজেন্ট বা এসব নিবা? দেন চলে যাই আমি। হ্যাঁ, চলে যাও, সমস্যা নেই। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। বাকি সবার যদি লেখা হয়ে যায় তো তাহলে পরে এখন তোমরা লিভ নিতে পারো।